এ এক ভিন্ন ইন্ডিয়া। 51 ডিগ্রি তাপমাত্রা, যেখানে স্বাভাবিক ব্যাপার। বালিঝড়, যেখানে শেষ করে দেয় জীবন। রেগিস্তান, এক হৃদয়হীনা প্রান্তর, যেখানে প্রচণ্ড গরমের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। যেখানে অনবরত ঘাম ঝরানো রোদ আর শরীর শুকিয়ে দেওয়ার মতো হাওয়া বয়। জলের দেখা পাওয়া এখানে ভাগ্যের ব্যাপার। এটি এমন একটি জায়গা যার মাটিও কাঁদে, আর এমন নির্মমতায় এর নাম দিয়েছে থর। থর মরুভূমি, যাকে মৃত্যুর এলাকাও বলা হয়। হ্যাঁ দর্শক, আজ আমি এসেছি ভারতের একেবারে শেষ সীমানায়, পাকিস্তান বর্ডারের কাছাকাছি, যেখানে মানুষ প্রতিনিয়ত এক ধরনের ভাগ্যযুদ্ধের সাথে লড়াই করে অতিবাহিত করে জীবন। শুভেচ্ছা জানাচ্ছি জয়সালমীর থেকে। আজ আমি যাচ্ছি পৃথিবীর অন্যতম বৃহৎ এক মরুভূমিতে, যেখানে 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে। আর এমন অস্বাভাবিক তাপমাত্রা এখানকার মানুষের জীবনকে করে তুলেছে কঠিন থেকে কঠিনতর। দর্শক, চারপাশটা একটু খেয়াল করুন। আমরা কিন্তু এখনো মূল মরুভূমিতে পৌঁছাইনি, কিন্তু খেয়াল করে কি দেখেছেন আশেপাশে তেমন একটা গাছপালাই নেই? কেমন যেন একটা ধুধু ব্যাপার। ভারতের মরু অধ্যুষিত রাজস্থান রাজ্যের জয়সালমীরের এই বিস্তীর্ণ এলাকায় ফসল তেমন একটা হয় না বললেই চলে। মাঝে মাঝে যে ছোট গাছগুলো দেখা যাচ্ছে, সেগুলো আগাছা জাতীয়। এখানে এভাবেই সারা বছর পড়ে থাকে জমি। যেসব এলাকায় পানি পাওয়া যায়, শুধুমাত্র সেসব জায়গায় কিছু ফসল ফলে, তবে বাকি জমিগুলো এভাবেই পড়ে থাকে। এই মরুভূমি এতটাই বিশাল যে এখানে ফসল না হওয়া এমন কতগুলো জমি পড়ে আছে তার সঠিক ধারণা কেউ দিতে পারে না। আর প্রকৃতির এমন ভয়াবহ রূপই এর নাম দিয়েছে থর। আসলে থর মরুভূমির আয়তন প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার, মানে আমাদের বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আর এখানকার এই মরুভূমির আয়তনই 2 লাখ বর্গ কিলোমিটার, মানে পুরো একটি দেশের চেয়ে এই মরুভূমিটাই বড়। তাহলে একটাবার চিন্তা করুন যে এই মরুভূমি কতটা বিশাল এলাকা দখল করে আছে। যদিও এখনও আমরা মূল মরুভূমিতে পৌঁছাইনি। মূল মরুভূমি মানে যেখানে রয়েছে শুধু বালি আর বালি, সেই জায়গাকে আমি বোঝাচ্ছি, যেখানে ফসল হওয়া তো দূরের কথা, প্রাণের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এখানে আশেপাশে তেমন কোনো আবাদি জমি না থাকলেও জয়সালমের রেলওয়ে স্টেশনের পূর্বাঞ্চলে ব্যাপকভাবে গমের আবাদ হয়। এ কারণে আরব দেশের মতো রুটি এখানে প্রধান খাবার। তবে ভাতও পাওয়া যায়, কিন্তু তার দাম অনেক বেশি। এখানে সস্তায় খাবার খেতে চাইলে আপনাকে এই ধরনের থালি নিতে হবে। এখানে 3টি রুটি, সামান্য একটু ভাত, টক দই আর এই হরেক রকমের তরকারি সহ এই পুরো থালির দাম মোটামুটি দোকান ভেদে পড়বে 350 থেকে 400 রুপি। আর এই থালি ছাড়া আপনি যদি শুধু ভাত নেন, তাহলে শুধু ভাতের দামই পড়বে 150 থেকে 200 টাকা প্রতি প্লেট। এর সাথে যুক্ত হবে আপনি যে তরকারি দিয়ে খাবেন তার দাম। তবে এই ধরনের সাদা ভাতের চেয়ে একটু উন্নত ধরনের ভাত, মানে এই ধরনের রাইস যদি আপনি খেতে চান, তাহলে গুনতে হবে প্লেট প্রতি 250 রুপি। অর্থাৎ এক প্লেট এই ভাতের দাম বাংলাদেশি টাকায় পড়বে 350 টাকা। হ্যাঁ দর্শক, এমন নানাভাবেই থর মরুভূমি এখানকার মানুষের মাথার ওপর
বোঝা হয়ে আছে হাজার বছর ধরে। টাটকা শাকসবজি এখানে আপনি খুঁজেও পাবেন না। মরু অধ্যুষিত এই জয়সালমীরে ভারতের অন্য রাজ্য বা রাজস্থানেরই অন্য শহরগুলো থেকে যখন শাকসবজি এসে পৌঁছায়, কেবল তখনই জয়সালমীরের মানুষ তা খেতে পায়। রোদের তেজ এখানে এতই বেশি যে শাকসবজির মতো কম তাপমাত্রায় ফলে এমন ফসল এখানে কোনোভাবেই জন্মায় না। মরুভূমি মানুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে এতক্ষণ নিশ্চয়ই আঁচ করতে পেরেছেন। এর পরেও আপনাদের ধারণা আরও একটু পরিষ্কার করতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানকারই এক ঐতিহাসিক সাগর পাড়ে, যার চারপাশটা দেখলেই অনুমান করতে পারবেন প্রকৃতি কতটা নির্দয় হতে পারে। জায়গাটিতে যাওয়ার জন্য আপনাদের যেতে হবে এই প্রধান সড়ক থেকে হাতের ঠিক ডান দিকে। মোড় ঘুরেই সামান্য একটু সামনে এগিয়ে যাওয়ার পরই রীতিমতো আমি স্তম্ভিত হয়ে যাই। হ্যাঁ দর্শক, এটাই সেই সাগর যার কিতাবি নাম অমর সাগর লেক। এত বড় একটি দিঘির ভেতর দিয়ে আমি গাড়ি নিয়ে যেতে পারবো তা কোনোদিনও কল্পনা করিনি। বরং মনে মনে ভেবেছিলাম এখানে এসে একটু নৌকা নিয়ে ঘুরব, কিন্তু সূর্যের তাপ এখানে এতই বেশি যে জল শুকিয়ে গেছে বহু আগেই, আর বিশাল এই জলাধার পরিণত হয়েছে খটখটে এক শুকনো জমিনে। মরুভূমি কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই অমর সাগর লেক পাড়ে এলেই আপনি ধারণা পাবেন। যেই লেক পাড় দিয়ে মানুষ নৌকায় চলাফেরা করত, সেখানে এখন মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছে, যাতায়াতের পথ তৈরি হয়েছে গাড়িরও। চিন্তা করতে পারেন রোদের তেজ এখানে কত বেশি। এখানে যে কয়টি সবচেয়ে বড় জলাধার রয়েছে তার মধ্যে অন্যতম এই অমর সাগর লেক, কিন্তু আমি সেই লেকের মধ্য দিয়ে এভাবে হেঁটে বেড়াবো তা আমার কল্পনাতেও ছিল না। এখানকার এই মরু অঞ্চলে সারা বছরে বৃষ্টি হয় মাত্র 100 থেকে 500 মিলিমিটার, অর্থাৎ আমাদের বাংলায় বর্ষার সময় একদিনে যে বৃষ্টিপাত হয় তা এখানে সারা বছরেও হয় না। আর এ কারণে বছরে যেটুকুই বৃষ্টি এখানে হয়, বৃষ্টির সেই জল স্থানীয়দের কাছে হয়ে যায় মহামূল্যবান। বৃষ্টির পানি ধরে রাখার জন্য জয়সালমীরে যে কয়টি জলাধার রয়েছে সেগুলোরই একটি এই অমর সাগর লেক। দর্শক মণ্ডলী, আমি এখন সেই সাগরের মাঝখান দিয়ে হাঁটছি। দেখুন, আশেপাশে কিছুই নেই। পানি থাকার কথা ছিল এই সাগর জুড়ে, কিন্তু সেখানে পানির পরিবর্তে রয়েছে বালি, আর পুরো আশপাশটা যতটুকু দেখা যাচ্ছে সবুজের সমারোহ একেবারেই কম, চারিদিকে প্রাণহীন এক প্রান্তর। এটিই যেন মরুভূমির যে ভয়ঙ্কর রূপ সেটি এখান থেকেই যেন শুরু হয়েছে, এরকমই মনে হচ্ছে। দেখুন, যেখানে একসময় সাঁতার পানি, তার চেয়েও বেশি অধিক পানি ছিল, সেই পানি শুকিয়ে আজকে একেবারে কিছুই নেই, কাদামাটিও নেই। এখানকার চারপাশের ধূসর প্রকৃতি আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনি ইতিমধ্যেই মরু এলাকায় ঢুকে গেছেন। অমর সাগর লেকের মাঝখানে এই যে ছোট ছোট ইমারতগুলো দেখতে পাচ্ছেন, সেটা দেখলেও আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে যে এখানকার মানুষ জলের জন্য কতটা হাহাকার করে। আসলে আমি শুরুর দিকে এই ইমারতগুলোকে ভেবেছিলাম যে এগুলো হয়তো হাওয়াখানা। যখন এই জলাধার পানিতে টইটুম্বুর হয়ে থাকতো তখন হয়তো এর নিচে চেয়ার পেতে বসে হাওয়া উপভোগ করতো এখানকার রাজা রানীরা, কিন্তু যখন কাছে গেলাম তখন আমার ধারণাটাই বদলে গেল। দাঁড়ান, কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন, এটি একটি কুয়া, অনেক গভীর। খেয়াল করে দেখুন, আজও জল দেখা যাচ্ছে। আসলে এই বিশাল লেকে যখন জল থাকতো
তখন মানুষ সেই জলই ব্যবহার করত, আর এই কুয়াগুলো তখন ডুবে থাকতো, এবং যখন জলাধারটি শুকিয়ে যেত তখন মানুষ এই কুয়ার জল ব্যবহার করত। মানে কুয়াগুলো সংকটকালীন সময়ে মানুষকে জল জল দিত। মানে এই কুয়ার জল যে মাটির নিচ থেকে উঠছে বিষয়টি কিন্তু তা নয়, এখানেও বৃষ্টির জলই জমে থাকতো। দেখুন কতটা গভীর খননের মাধ্যমে এই এক একটি কূপ তৈরি করা হয়েছে, যার ভেতরে নামতে হয় সিঁড়ি বেয়ে। খেয়াল করেছেন? আর পাশের এইগুলো আমি জানি না যে কি, দেখতে হাওয়াখানার মতো মনে হলেও আমার ধারণা এগুলো ছত্রী। জানি না আসল সত্য কি। এখানে এই ধরনের কূপ বেশ কয়েকটি রয়েছে, তবে এই কূপের ধারে এসে আমার ধারণা পরিষ্কার হয়েছে যে এটি ওই সময় অনেকটা গভীর ছিল, কিন্তু মরুভূমির বালিঝড়ের কারণে ধীরে ধীরে তা আজ প্রায় ভরাট হয়ে গেছে। অবস্থা এতই খারাপ যে অমর সাগর লেকের মধ্যে এখন প্রাণের অস্তিত্ব নেই বললেই চলে। চারপাশে সব কিছু আছে, নেই শুধু মানুষ, নেই কোনো প্রাণী। প্রাণী বলতে আমি জলজ প্রাণীর কথা বলছি। জলজ প্রাণীর পরিবর্তে, যে সাগরে জলজ প্রাণী থাকার কথা ছিল সেখানে জলজ প্রাণীর পরিবর্তে আছে গরু চড়ছে, দেখতে পাচ্ছেন। আর মাঝখান দিয়ে সড়ক পথ হয়ে গেছে, যেখানে মোটরসাইকেল, গাড়ি ঘোড়া সব কিছু চলছে। আর এই পাশটা আপনাদের দেখাতে চাই, ওই যে ওখানে একটি সিঁড়ি দেখা যাচ্ছে, ওইটা কিন্তু মন্দিরের সিঁড়ি। মন্দিরে আগত দর্শনার্থী কিংবা তীর্থযাত্রীরা ওই সিঁড়ির ওখানে বসেই গোসল করতেন, অর্থাৎ শান বাঁধানো ঘাট বলতে আমরা যেটা বুঝি ওটা কিন্তু সেটাই। হ্যাঁ দর্শক, এখানকার এই অমর সাগর লেকের একেবারে পাড়েই রয়েছে রাজকীয় এক মন্দির, জৈন মন্দির, যার ভেতরটা দেখার মতো। পর্দায় এই যে চত্বরটি দেখতে পাচ্ছেন, এটাই মন্দিরের অন্দর, যেন মরুর বুকে অনেক কষ্টে গড়ে তোলা সবুজের খানিকটা সমারোহ। দূর থেকে দেখলে মন্দিরটিকে মনে হয় যেন এক টুকরো সবুজের মাঝে এক সোনারঙা ইমারত দাঁড়িয়ে আছে। এখানকার এই জৈন মন্দিরটি 1928 সালে তৈরি করেন এখানকারই বাফনা হিম্মত রাম নামের এক ধনী ব্যবসায়ী। তবে 1970 সালে এটি সংস্কার করা হয়। 3 তলা বিশিষ্ট এই মন্দিরটির দেয়াল জুড়ে থাকা জালিযুক্ত এই অসাধারণ কাজগুলোই ভ্রমণ পিয়াসুদের কাছে এর আলাদা পরিচিতি এনে দিয়েছে। এখানকার নকশাগুলো পাথর কেটে কেটে এমনভাবে তৈরি করা হয়েছে যেন দেখলে মনে হয় কোনো এক শাড়ির জমিন। এখানে এমন কিছু নকশা রয়েছে যা দেখলে মনে হবে এগুলো যেন কাগজের তৈরি, কিন্তু আসলে তা নয়, সবই পাথরের। মন্দির চত্বরের এই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই দেখতে পাবেন শুকিয়ে যাওয়া সেই প্রাণহীন লেক। 17 শতকে এখানকার মহারাজা অমর সিং মানুষের কল্যাণের জন্য এই বিশাল লেকটি খনন করেছিলেন। ওই সময় এটি জলে যখন পরিপূর্ণ হয়ে থাকত তখন দেখতে ঠিক সাগরের মতো বিশাল আকারের মনে হতো, আর এ কারণেই এই লেকের নাম হয়েছিল ওই মহারাজার নামে, অমর সাগর লেক। আমরা এই লেকটি দেখার পর আবারও রওনা হলাম ধু ধু সেই মরুভূমির উদ্দেশ্যে। সামনে যত এগিয়ে যাচ্ছি চারপাশটা যেন ততই ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষের দেখা পাওয়াটাও যেন এখানে ভাগ্যের ব্যাপার। যতদূর চোখ যায় কোথাও প্রাণের অস্তিত্ব খুঁজে পাবেন না। তবে এখানে মাঝে মধ্যে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো মানুষের থাকার কোনো ঘর নয়, বরং এগুলো এক একটি ডেজার্ট ক্যাম্প। এখানে এমন কিছু ডেজার্ট ক্যাম্প রয়েছে
যেগুলো দেখতে অনেকটা রাজপ্রাসাদের মতো। আমরা যখন এভাবেই সামনে এগিয়ে যেতে থাকি, ঠিক এমন সময় হঠাৎই আমরা রাস্তার ওপরে দেখতে পাই কিছু গবাদি পশু। ধারণা করছি সামনে কোনো গ্রাম রয়েছে, কিন্তু না, সামনে আমরা কোনো গ্রামই খুঁজে পাইনি। আমরা যখন সামনে আরও এগিয়ে যাচ্ছিলাম, তখন মনে মনে ভাবছিলাম আশেপাশে তো কোনো গ্রাম নেই, অথচ গবাদি পশু দেখলাম। সেগুলো তাহলে আসলো কোথা থেকে? এমন কিছু ভাবতে ভাবতেই যখন এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আবারও দেখা পেলাম প্রাণের অস্তিত্ব। দর্শক দেখুন, এক রাখাল ছাগল নিয়ে যাচ্ছে, তার মানে সামনেই লোকালয় রয়েছে। এই যে সামনে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাই এখানকার মানুষের ঘরবাড়ি, গ্রাম। তবে এখানকার গ্রাম কিংবা বাড়িঘর কোনো কিছুই আমাদের বাংলার গ্রামগুলোর মতো নয়। এখানে সবুজ প্রকৃতি নেই, ঘরের পাশে বড় কোনো গাছও নেই। টানা রোদের মধ্যেই এসব ঘরে এখানকার মানুষরা বসবাস করে। তবে এখানে প্রত্যেকটি বাড়ি ইট নয়, বরং পাথর দিয়ে তৈরি। দেয়াল এবং ছাদ সবই পাথরের। ফলে গ্রীষ্মে এখানকার তাপমাত্রা 55 ডিগ্রি পর্যন্ত উঠলেও ঘরগুলোর ভেতরটা থাকে বেশ আরামদায়ক। তবে এখানে সবচেয়ে বড় সংকট হলো পানীয় জলের। এই যে সামনে দেখুন, ডান পাশে এই ট্রাক এই বাড়িতে খাবার পানি দিতে এসেছে। এভাবেই পানীয় জল সংগ্রহ করতে হয় এদের। এই মরুভূমির বিভিন্ন জায়গায় মানব বসতি রয়েছে, তবে সেটাও একেবারেই কম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন মানুষ বাস করে। আমরা এখন একটি স্কুলের পাশ দিয়ে অতিক্রম করছি। আশেপাশে যে জনবসতিগুলো রয়েছে, সেখানকার বাচ্চাদের জন্যই পুরো মরুভূমি জুড়েই তৈরি করা হয়েছে এই ধরনের অনেকগুলো স্কুল। এখানে সবই আছে, শুধু একটি সমস্যা, সেটি হলো পানীয় জল। জল পাওয়া আর সোনা পাওয়া এখানে যেন সমান কথা। আর এ কারণে এখানকার মানুষের জলের চাহিদা পূরণের জন্য এসব ট্রাকে করেই বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয় পানীয় জল। এই ট্রাকগুলো যতটুকু জল দেবে সেটা দিয়েই যাবতীয় কাজ করতে হয় এখানকার লোকদের। এটাই এখানকার জীবন। শুধু ট্রাকই নয়, এই বিশাল শুকনো মরুপ্রান্তরের বিভিন্ন জায়গায় এই ধরনের জলের ট্যাঙ্কিও করা আছে, যেখানে সরকারের তরফ থেকেই পানি সরবরাহ করা হয়। ধরা হয় বৃষ্টির পানীয়, যদিও এই অঞ্চলে বৃষ্টি খুব একটা হয় না। এখানে এমনও হয়েছে যে টানা 4-5 বছর পর একবার বৃষ্টিপাত হয়েছে। আর জলের এই সমস্যা সমাধানের জন্য এই বিশাল মরুর বুক চিরে 649 কিলোমিটার দীর্ঘ এক কৃত্রিম খাল খনন করা হয়েছে, যার নাম ইন্দিরা গান্ধী খাল। তবে সেই খালের পানি এখানে যথেষ্ট নয়। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই সড়ক আপনাকে সোজা নিয়ে যাবে পাকিস্তানের বর্ডারে। এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার সামনে গেলেই আপনি পৌঁছে যাবেন ভারত পাকিস্তানের বর্ডার লঙ্গেওয়ালায়। তবে আপনি সেই বর্ডারে পৌঁছালেও শেষ হবে না এই থর মরুভূমি, কারণ সীমান্তের কাঁটাতার ভেদ করে তা চলে গেছে পাকিস্তানেও। হ্যাঁ দর্শক, থর মরুভূমি এতটাই বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যে এর মোট আয়তনের 85 ভাগ পড়েছে ভারতে আর 15 ভাগ পড়েছে পাকিস্তানে। মরুভূমিতে রোদের প্রখরতা থাকলেও এখানে দিনভর বাতাস বয়, যে কারণে এই অঞ্চলে মাইলের পর মাইল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এমন হাজার হাজার হাওয়া কল, যার পাখা ঘুরলেই পাওয়া যায় বিদ্যুৎ। চলতে চলতে আমাদের সময় হয়ে গেল গাড়ি পরিবর্তনের। আমরা যে ট্যাক্সি ক্যাবে এসেছিলাম সেটা মরুভূমির বালিময় রাস্তায় চলতে পারবে না, তাই আমাদের উঠতে হলো প্রচণ্ড শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট এই সাফারি গাড়িতে।
মনে হচ্ছে অজানা কোনো পথের উদ্দেশ্যে রওনা হয়েছি। মরুভূমির আঁকাবাঁকা পথে আমরা কোথায় যেন হারিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি উঁচু নিচু রাস্তা। এখানে আমাদের গাড়ি পরিবর্তন করতে হয়েছে। আমরা মাইক্রোতে আসছিলাম, জিপ গাড়িতে, সেটি আসলে মরুভূমিতে চলবে না, যে কারণে আমাদের সাফারি গাড়ি ভাড়া করতে হয়েছে। এখন আমরা যাচ্ছি থর মরুভূমির একেবারে অন্দরে, মাঝখানে, মধ্যখানে। সেখানকার জীবন আমরা দেখব, সেই মরুভূমি দেখতে কেমন হয়, সেখানকার মানুষ কিভাবে থাকে, জীবন ধারণ করে, সব কিছু আপনাদের আমি দেখাবো। এই গাড়িতে করে খানিকটা এগিয়ে যেতেই দেখতে পেলাম আরও কয়েকটি ডেজার্ট ক্যাম্প। পুরো মরুভূমি জুড়েই এমন শত শত ক্যাম্প রয়েছে, যেখানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ ঘুরতে আসার মূল সিজনে রাত কাটানো যায়। তখন এসব ক্যাম্পে রাতভর চলে হইহুল্লোড়, আনন্দ আর খাওয়া দাওয়া। একটু পরপর এই বিভিন্ন ডেজার্ট ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি, এবং যখন আমি এই ডেজার্ট ক্যাম্প পার হচ্ছি তখন মনে মনে ভাবছি যে এখানে আসলে এই পুরো মরুভূমির এই অংশটিতে শত শত ডেজার্ট ক্যাম্প আমি দেখেছি। আর এই ক্যাম্পগুলো দেখছি আর মনে মনে ভাবছি যে মূল সিজন যখন শীতকালে এই মরুভূমির প্রতিটি রাত কতটা আনন্দময় হয়, মিউজিকে পরিপূর্ণ থাকে, সেটাই চিন্তা করছি বারবার। আসলেই তাই। তবে বেঙ্গল ডিসকভারির পর্দায় আমি এর আগে চকিধানি, রাজস্থানের নতুন আকর্ষণ, এই শিরোনামে যে ভিডিওটি আপনাদের দেখিয়েছিলাম, সেই চকিধানিতে যা যা হয় এখানকার এই ডেজার্ট ক্যাম্পগুলোতেও ঠিক তাই হয়। দর্শক, আমরা ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছি প্রাণহীন সেই থর মরুভূমির মূল অংশে। এ পথে আমার দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে। মরুভূমির বুক চিরে ছুটে চলা এই অনুভূতি যে এতটা মধুর হতে পারে, এতটা রোমাঞ্চকর হতে পারে, তা এই জায়গায় না আসলে আমার অজানাই থাকতো। তবে সামনে যেতে যেতে হঠাৎই আমাদের গাড়ি আটকে যায় বালিতে, ফলে থামতে হয় আমাদের। সাফারির এই গাড়িও পাহাড়ে অনেক সময় উঠতে পারছে না, বালিতে পিছলে যাচ্ছে। যেমন আমাদের ইঞ্জিন প্রায় বন্ধের উপক্রম, দেখতেই পাচ্ছেন আমরা থেমে গেছি হঠাৎ। দেখুন, আমরা পিছনে চলে আসলাম এবং জোরে স্পিডের সঙ্গে এবার আমরা যাচ্ছি। উঠতেই হবে, আসলে বালিতে পিছলে যাচ্ছে রাস্তা, যে কারণে গাড়ি উঠতে পারছিল না। এই যে দেখুন, উঠে গেছি। এগুলো আসলে বালির পাহাড়, আসলে ঠিক পাহাড় নয়, টিলা বলা যায়, বালির টিলা। তবে যেটাই বলেন না কেন, এই উঁচু নিচু বালির রাস্তায় সবচেয়ে রোমাঞ্চকর এবং ভয়েরও বটে। আপনি যখন উঁচু থেকে হঠাৎ নিচে নামবেন, ঠিক তখন এক ভয়ঙ্কর অনুভূতি হবে আপনার। জীবনের এই প্রথমবারের মতো মরুভূমি সাফারি করছি, মরুভূমিতে এসেছি জীবনে এই প্রথম। তো মরুভূমির রাস্তা এরকম উঁচু নিচু আঁকা বাঁকা, এত ঝাঁকুনি সহ জায়গা পার হতে হবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। আমার কাছে মনে হচ্ছে যে হেলমেট ব্যবহার করা উচিত, কেননা মাথা যদি এই লোহার সাফারি গাড়ির এই লোহার এই হাতের সঙ্গে লাগে, তাহলে নিশ্চিতভাবে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ দর্শক, এই রাস্তা আমাকে ঠিক নাচিয়ে ছেড়েছে। ব্যাপারটা আমার জন্য ছিল খুবই বিপজ্জনক, কারণ আমার এক হাতে ছিল ক্যামেরা, তাই খুব ভালো মতো দুই হাত দিয়ে এই লোহার রডগুলো ধরতে পারছিলাম না। হ্যাঁ দর্শক, দোলনায় উঠলে কিংবা অনেক উঁচু থেকে লাফ দিলে শরীরের মধ্যে যে অনুভূতি হয়, এই গাড়িগুলো বালির পাহাড় থেকে যখন হঠাৎ নিচে নামছে, ঠিক তখন ওই রোমাঞ্চকর অনুভূতি অনুভূত হবে আপনার শরীরে। আসলে বিশাল এই মরুপ্রান্তরে যখন 100 কিলোমিটার বেগে ঝড় হয়, তখন চারপাশের বালি উড়ে গিয়ে কোথাও কোথাও এমন উঁচু পাহাড়ে পরিণত করে, বালির পাহাড়।
তবে এখানে কিছু কিছু বালির ঢিবি হাজার বছর ধরে এক জায়গাতেই ঠাঁই দাঁড়িয়ে রয়েছে, আর কিছু কিছু বালির পাহাড় প্রতি বছরই জায়গা পরিবর্তন করে। বালিঝড়ের সময় এখানকার অবস্থা এমন হয় যে বালিতে চলাফেরা করার রাস্তা পর্যন্ত ডুবে যায়। তবে সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। হ্যাঁ দর্শক, এটাই হচ্ছে থর মরুভূমি, যেখানে চারপাশে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই বালি আর বালি। অবশেষে আমি পৌঁছে গেছি সেই মরুভূমি, থর মরুভূমি। আমার চারপাশে দেখুন, খেয়াল করুন, যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধুই মরুভূমি, বালি ছাড়া আর কিছু নেই। দূরে, অনেক দূরে দেখা যাচ্ছে বিভিন্ন গাড়ি আসছে পর্যটকদের নিয়ে, কেউ উটের পিঠে চড়েছেন, সেগুলো দেখা যাচ্ছে। কিন্তু এছাড়া মানুষের যে বসতি, মানুষের যে থাকার জায়গা, বাড়িঘর, কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধুই দেখা যাচ্ছে বালি। এই মরুভূমির বালি আমি একটু স্পর্শ করে দেখতে চাই যে থর মরুভূমির বালি, এই যে দেখুন, এই থর মরুভূমির এই বালি ফসল হতে দেয় না। এই থর মরুভূমির এই বালি মানুষের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টি, সেটি কমিয়ে দিয়েছে। তবে এই বালির একটি বৈশিষ্ট্য রয়েছে যে এই বালি আপনি হাতে নিয়েছেন, হাত থেকে এভাবে ফেলে দেবেন, আমি আবারও দেখাচ্ছি, হাত থেকে এভাবে ফেলে দেবেন, বালি কিন্তু আপনার হাতে কোন থাকবে না। এই যে এরকম করে ঝাড়া দিবেন, পরিষ্কার হাত, এই যে দেখুন হাত একেবারে পরিষ্কার। তো এইটা হচ্ছে বৈশিষ্ট্য। আর বালির এমন বৈশিষ্ট্যের কারণেই এখানে যারা ঘুরতে আসে তাদের মধ্যে অনেকেই বালির মধ্যে গড়াগড়িও করে, কেননা এখানকার বালি গায়ে মাখলেও তা জামা কাপড়ে লেগে থাকে না। আনন্দ কাকে বলে এবং কত প্রকার, সব কিছু যদি দেখতে চান তাহলে এখানে আসতে হবে। মানুষ দেখুন মরুভূমিতে এসে কিভাবে একজনের আনন্দ অন্যজনের সঙ্গে ভাগ করে নেন, আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। কি সুন্দর একটি দৃশ্য এই অচেনা অপরিচিত মানুষগুলো আমাদের উপহার দিল। আসলে উপহার নয়, বরং ওনারা এটা করলো, আমি এটি ধারণ করলাম মাত্র। এটা বরফ, এনজয় করুন। এই বরফ শুধুমাত্র পাওয়া যায় এই রেগিস্তানে। গায়ে মাখুন, আনন্দ করুন। Only Registan. Full enjoyment. তবে চারপাশে বালুময় এই শুষ্ক ধুধু অঞ্চলে জীবন ধারণ মোটেও সহজ নয়। এই অঞ্চলে খুব সহজে যেমন পর্যাপ্ত খাবার পাওয়া যায় না, তেমনি পাওয়া যায় না জল। এখানে এমনও হয়েছে যে জলের জন্য সংঘর্ষ পর্যন্ত হয়েছে। আর এমন নানা কারণেই রেগিস্তানের এই বিশাল মরুভূমিকে বলা হয় হৃদয়হীনা, যার মায়া দয়া কিচ্ছু নেই। এ যেন স্বাভাবিক দুনিয়া থেকে অনেক দূরে ভিন্ন এক ধুলাবালির জগৎ, যেখানে প্রতিটা মুহূর্ত জীবনকে চলতে হয় প্রকৃতির সাথে এক ধরনের অঘোষিত যুদ্ধের মধ্য দিয়ে, যে কারণে এর নাম হয়েছে থর মরুভূমি। আসলে মরুভূমিতে নিচ থেকে ওপরে ওঠা খুব চারটেখানিক সহজ কথা নয়, এটি বেশ কঠিন। নিচ থেকে ওপরে ওঠা, এমনকি ওপর থেকে নিচে যাওয়া ব্যাপক কঠিন, কারণ পা ডুবে যাচ্ছে বালিতে, শক্তি পাওয়া যাচ্ছে না। যেমন শক্তি প্রয়োগ করতে চাচ্ছি সেই রকমভাবে শক্তি প্রয়োগ হচ্ছে না, পা পিছলে যাচ্ছে। সুতরাং পা পিছলে যাওয়ার কারণে দেহের শক্তি বেশি ব্যয় হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি তাড়াতাড়ি। যখন আমি পা দিচ্ছি তখন এই যে পাটা দিলে এরকম পিছলে যাচ্ছে, মানে সামনে দিলে, সামনে যখন পা বাড়াতে রাখছি তখন এভাবে পিছলে যাচ্ছে, ফলে আসলে বেশি দূর যাওয়া যাচ্ছে না, অল্প রাস্তাতেই হাঁপিয়ে উঠছি। এখানে বালিগুলো এমনভাবে পড়ে থাকে, দূর থেকে দেখলে মনে হয় যেন সমুদ্রের ঢেউ। আসলে বালি ঝড়ের কারণেই এক স্থানের বালি অন্য স্থানে উড়ে আসায় এই ঢেউ সৃষ্টি হয়েছে। তবে আপনি যখন এখানকার উটগুলোর পাশে আসবেন তখন মনে হবে
আপনি যেন আরব দেশের কোনো এক মরুর বুকে ঘুরে বেড়াচ্ছেন। তবে মরুভূমির এই জাহাজে উঠতে হলে আপনাকে খরচ করতে হবে জনপ্রতি 50 রুপির মতো। তবে শীতের সময় অর্থাৎ মূল সিজনে এই ক্যামেল সাফারির জন্য আপনাকে একটু বেশি খরচ করতে হতে পারে। এছাড়াও সমুদ্র পাড়ের মতো এখানেও বিশেষ এই গাড়িতে করে ঘুরতে পারবেন, তবে তার জন্যও আপনাকে গুনতে হবে আলাদা ফি। শুধু তাই নয়, এখানে আকাশের দিকে তাকালেও দেখতে পাবেন কিছু মানুষ উড়ে বেড়াচ্ছে। আসলে পর্যটকদের জন্যই এমন নানা আয়োজন করা হয়েছে এই মরুর বুকে। পর্যটকরা সাফারি গাড়িতে করে এসে এখানে নামার সাথে সাথেই অংশ নেয় এমন নানা আয়োজনে। তবে এখানকার প্রকৃতিকে বোঝা বড়ই মুশকিল। ধারণা করা হয় আজ থেকে 20,000 বছর আগে এই অঞ্চলে মরুভূমি ছিল না, আর আনুমানিক 5,000 বছর আগে এই অঞ্চলে বৃষ্টিপাত কমে যায়, আর এর ফলেই ধীরে ধীরে এখানকার নদ নদীগুলো শুকিয়ে এমন মরুতে পরিণত হয়েছে এই অঞ্চল। ফসলের মধ্যে এখানে যে এলাকায় পানির উপস্থিতি আছে সেখানে খুব ভালো গম উৎপাদন হয়, আর অধিকাংশ জায়গাতেই হয় চীনাবাদাম এবং ডাল জাতীয় আবাদ। এছাড়াও এখানে আফিম খুব ভালো জন্মে। তবে এত কিছুর পরেও এখানকার 51 ডিগ্রি তাপমাত্রাতেও গত কয়েক হাজার বছর ধরে কিছু প্রাণ এখনো এখানে টিকে রয়েছে। তবে সময়ের ব্যবধানে এখানকার মানুষের আয়ের প্রধান উৎস এখন উট, বিশেষ করে এই ক্যামেল সাফারি। এখানকার এই ক্যামেল সাফারির জনপ্রিয়তা এখন বিশ্বজোড়া। পর্যটকরা এখানে প্রায় প্রতিদিনই কখনো এভাবে উটের পিঠে উঠে, কখনো বা এমন গাড়িতে করে মরুর বুকে ছুটে বেড়ানোর মধ্য দিয়ে এক দুঃসাহসিক আর রোমাঞ্চকর ভ্রমণের সন্ধান করে।